ড্রামার শুরুতেই আমাদের দেখানো হয় এই ড্রামার ফিমেল লিড তাংশুকে, কিন্তু আগে সে এমন ছিল না। একসময় তাংশু ছিল একটি জনপ্রিয় গার্ল গ্রুপের লিডার। তার অসংখ্য ফ্যান ছিল, কিন্তু এক ডিরেক্টরের সঙ্গে জড়ানো ভুয়া স্ক্যান্ডালের কারণে পুরো জনপ্রিয়তা নষ্ট হয়ে যায়। অথচ এই স্ক্যান্ডালে তাংশুর কোনো দোষই ছিল না, তাকে শুধু ফাঁসানো হয়েছিল। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি, এমনকি তার নিজের ম্যানেজারও না। এত সবকিছুর ধাক্কায় তাংশু ভীষণ ভেঙে পড়ে। সে অতিরিক্ত মাত্রায় খাবার খেতে শুরু করে, যার ফলে অল্প সময়ের মধ্যেই সে অনেকটা মোটা হয়ে যায়। তার পেট এতটাই বেড়ে যায় যে মানুষ তাকে চিনতেই পারে না। এক সময় সে হঠাৎ করে পুরো ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যায়। কেউই জানতো না সে কোথায় আছে। একদিন বাড়িতে বসে টিভি দেখতে দেখতে তাংশু লক্ষ্য করে তার ক্রাশ ইয়ানশি তার টিমের মেম্বার ম্যাং ম্যাং এর সঙ্গে ঘুরছে। দেখে মনে হয় তারা দুজন একে অপরকে ডেট করছে। এখন এটাতে তাংশু আরো বেশি কষ্ট পায়। ঠিক তখনই তার ফোনে একটি নতুন ডেলিভারির অর্ডার আসে। তাংশু মনে মনে বলে যা হওয়ার হয়ে গেছে, তাই ডেলিভারির জবটাই শেষ ভরসা। অন্যদিকে আমরা দেখি মেইল লিড হুয়াংকে। সে একটি বিশাল এন্টারটেইনমেন্ট কোম্পানির মালিক। তাছাড়া সে তাংশুর গ্রুপের সেকেন্ড মেম্বার ম্যাং ম্যাং এর অনেক বড় ভক্ত। এমনকি সবসময় ম্যাং ম্যাং এর ছবি নিজের কাছে রাখে। একদিন তাংশু হুয়াং এর বাড়িতে খাবার ডেলিভারি দিতে আসে, কিন্তু অনেক ডাকাডাকি করার পরও কেউ কোনো সাড়া দেয় না। তবে দরজাটা খোলা ছিল, যার কারণে সে ভেতরে ঢুকে খাবার রাখার প্ল্যান করে। ঠিক তখনই ভুল করে খাবারটা নিচে পড়ে যায়। ও খাবারটা তুলতে গিয়ে হঠাৎ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পুরো খাবারটাই খেয়ে ফেলে। ও সকাল থেকেই খুব ক্ষুধার্ত ছিল। খাওয়ার পর হঠাৎ ওর মনে হয় সে এটা কিভাবে করলো। উপায় না পেয়ে ও কাস্টমারের জন্য একটি চিঠি লেখে ক্ষমা চেয়ে জানায় যে ভুল করে সে খাবারটা খেয়ে ফেলেছে, কিন্তু অবশ্যই টাকা ফিরিয়ে দেবে। ঠিক তখনই পেছন থেকে তার সঙ্গে ধাক্কা লাগে হুয়াংয়ের, কারণ এই বাড়ির মালিক আসলে হুয়াং নিজেই। হুয়াং তাংশুকে দেখে প্রথমেই তার পেটের দিকে তাকায় এবং ভাবে এই মেয়েটা নিশ্চয়ই খাবার চুরি করে নিজের জামার ভেতর লুকিয়েছে। তাই সে তাংশুকে বলে পেট খালি করতে। তাংশু বোঝানোর চেষ্টা করে যে সে চোর নয়, সে শুধু ডেলিভারি দিতে এসেছিল। তখন হুয়াং জিজ্ঞেস করে তাহলে আমার খাবার কোথায়। তখন তাংশু সত্যটা বলে ফেলে। যেহেতু পুরো ভুলটা তাংশুরই ছিল, তাই ও এটার বদলে হুয়াংকে রান্না করে দেয়। খাবার দেখে প্রথমে হুয়াং এর মনে হয় এটা হয়তো তেমন ভালো হবে না, কিন্তু খাওয়ার পর সে অবাক হয়ে যায়। খাবারটা তার ভীষণ পছন্দ হয়। হুয়াং বলে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি কোনো কমপ্লেইন করব না, তুমি যেতে পারো। এই কথা শুনে তাংশু খুব খুশি হয়ে যায় এবং বলে আপনি সত্যি খুব ভালো মানুষ, তবে সরি রান্নার সময় আপনার অ্যাপ্রন নষ্ট হয়ে গেছে। হুয়াং বলে কোনো সমস্যা নেই, ওটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই হবে। এরপর তাংশু অ্যাপ্রনটা ওয়াশিং মেশিনে দিতে যায়। হুয়াং এই সুযোগে মন ভরে খাবারটা খেতে শুরু করে। তার কাছে খাবারটা বাইরের খাবারের থেকেও অনেক বেশি সুস্বাদু লাগে। অন্যদিকে তাংশু যখন ওয়াশিং মেশিনের কাছে আসে তখন দেখে সেখানে অনেক নোংরা কাপড় জমে আছে। সে ভাবে যেহেতু সময় আছে সব কাপড়ই ধুয়ে দেবে। কাপড় তুলতে গিয়ে হঠাৎ সে একটি ভাঁজ করা পোস্টার পেয়ে যায়। তাংশু জিজ্ঞেস করে এই পোস্টারটা নষ্ট হয়ে গেছে, এটা কি ফেলে দেব? এই কথা শুনেই হুয়াং দৌড়ে এসে পোস্টারটা তার হাত থেকে কেড়ে নেয়, কারণ ওই পোস্টারে ছিল ম্যাং ম্যাং এর ছবি। হুয়াং রাগের সুরে জিজ্ঞেস করে তুমি এসব কি করছো? তাংশু শান্তভাবে বলে আমি এখন কয়েক ঘন্টার জন্য ফ্রি, তাই ভাবলাম আপনার একটু ভালোভাবে হেল্প করি। এই কথা শুনে হুয়াং মনে মনে ভাবে মেয়েটা কতটা কিউট। এরপর সে বলে আসলে আমি মেড খুঁজছিলাম, তাই সব কাজ অগোছালো হয়ে আছে। তারপর সে জিজ্ঞেস করে কাপড় ধোয়ার পর কি এগুলো ইস্ত্রি করতে পারবে? তাংশু জানায় এতে অনেক সময় লাগবে। হুয়াং বলে একটা ডেলিভারিতে তুমি কত টাকা পাও? তাংশু জানায় 5 ইউয়ান। এই কথা শুনে হুয়াং অবাক হয়ে যায়। সে বলে এত কম? আমি তোমাকে পুরো 100 ইয়ন দেব, তুমি শুধু আমার সব কাজ করে দাও। তাংশু রাজি হয়ে যায়। সে সব কাপড় ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করতে ব্যস্ত হয়ে পড়ে। আর হুয়াং আরামে বসে ম্যাং ম্যাং এর ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। সব কাজ শেষ হওয়ার পর তাংশু খুশি মনে কাপড়গুলো হুয়াং এর রুমে রাখতে যায়, কিন্তু ভুলবশত সে ঢুকে পড়ে হুয়াং এর সিক্রেট রুমে।
সেই রুমের ভেতর তার টিম মেম্বার ম্যাং ম্যাংয়ের অসংখ্য ছবি আর পোস্টার টাঙানো ছিল। এসব দেখে তাংশুর চোখ কপালে ওঠে। সে বুঝে যায় এই লোকটা তার বন্ধু ম্যাং ম্যাংয়ের ভীষণ বড় ফ্যান। হঠাৎ ও লক্ষ্য করে সেখানে তার নিজের ছবিও আছে, কিন্তু ছবিগুলোর উপর তীর গাঁথা। এই দৃশ্য দেখে তাংশু ভীষণ ধাক্কা খায়। সে ভাবে আমার ছবি এখানে কিভাবে, তাও আবার এমন অবস্থায়। ঠিক তখনই হুয়াং সেখানে এসে যায়। সে ভীষণ রেগেছিল। সে জিজ্ঞেস করে, তুমি আমার সিক্রেট রুমে কেন ঢুকেছো? তাংশু কিছু বলতে পারে না। হুয়াং জানায়, এই মেয়েকে আমি একদম পছন্দ করি না। সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। এই মেয়েটার নিজের ডিরেক্টরের সঙ্গে অ্যাফেয়ার ছিল, যার জন্য পুরো গ্রুপ আর আমার ম্যাং ম্যাংকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এসব শুনে তাংশু মনে মনে ভাবে, তাহলে কি আমি এতটাই বদলে গেছি যে আমার এত বড় হেটার্সও আমাকে চিনতেই পারছে না? তাংশু সিদ্ধান্ত নেয় ও আমাকে চিনে ফেলার আগে এখান থেকে চলে যেতে হবে, নইলে সবাই জেনে যাবে আমি এখন কতটা বদলে গেছি। এরপর তাংশু জানায়, দেখুন আমি আপনার সব কাজ শেষ করে দিয়েছি, প্লিজ আমাকে যেতে দিন। হুয়াং বলে, কিন্তু টাকা তো নিয়ে যাও। তাংশু বলে, আমার কোনো টাকা দরকার নেই। এই কথা বলেই ও দ্রুত বেরোতে গিয়ে ঘরের একটি দামি জিনিস ভেঙে ফেলে। তাংশু কান্না জড়ানো গলায় বলে, আমি ইচ্ছে করে এটা ভাঙিনি, তবু আমি এর পুরো টাকা আপনাকে দিয়ে দিব। হুয়াং বলে, এটা খুবই দামি জিনিস। তাংশু জবাব দেয়, দামি হলেও সমস্যা নেই, আমি পুরো টাকাটা সততার সঙ্গে আপনাকে ফেরত দিব। এই কথা বলে সেখান থেকে তাংশু চলে যায়। কিন্তু দোকানে পৌঁছে যখন সে ভাঙা ভাসটির আসল দাম জানতে পারে, তখন তার মাথায় যেন বাজ পড়ে যায়। ভাসটির দাম ছিল ভয়ঙ্কর রকম বেশি। ভয়ে কাঁপতে কাঁপতে সে বাড়ি ফিরে আসে এবং নিজে নিজেই গ্লু দিয়ে ভাসটির জোড়া লাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লাভ হয় না। ঠিক তখনই বাড়িওয়ালা জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। এতে তাংশু আরো বেশি চিন্তায় পড়ে যায়। একদিকে তার হাতে কোনো টাকা নেই, অন্যদিকে ভালো কোনো কাজও নেই। তার উপর সমস্যা যেন দিন দিন আরো বেড়েই চলেছে। পরদিন চোখে পানি নিয়ে তাংশু এসে হুয়াংয়ের কাছে ক্ষমা চায়। সে কিছু টাকা এগিয়ে দিয়ে বলে, এই মুহূর্তে আমার কাছে শুধু এতটুকুই আছে, কিন্তু খুব শিগগিরই বাকি টাকাটাও দিয়ে দিব। আমাকে শুধু 7-8 মাসের সময় দিন। এই কথা শুনে হুয়াং হেসে ফেলে। সে মনে মনে ভাবে মেয়েটা কতটা কিউট আর ইনোসেন্ট, কিন্তু এরপর সে বলে, 7-8 মাস মানে ওই ভাসটির দাম আরো বেড়ে যাবে। তখন তোমার পক্ষে টাকা শোধ করা আরো কঠিন হয়ে যাবে। তবে আমি তোমার জন্য একটা ডিল তৈরি করেছি। হুয়াং তাংশুর হাতে একটি কন্ট্রাক্ট ধরিয়ে দেয় এবং বলে, তুমি আমার বাড়ির কাজের মেয়ে হতে পারো। আমি তোমাকে ভালো বেতন দেব, মাসে 15,000 ইউয়ান। এতে করে তুমি 3 থেকে 4 মাসের মধ্যেই পুরো টাকা পরিশোধ করতে পারবে। উপরন্তু তুমি এই বাড়িতেই থাকতে পারবে। এত বড় অফারে তাংশু অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কিন্তু আমি কেন? হুয়াং মনে মনে ভাবে সে এটা বলতে পারবে না যে তাংশুর রান্না অসম্ভব ভালো, না হলে মেয়েটা বেশি ভাবতে শুরু করবে। তাই সে হালকা হেসে বলে, কারণ তুমি মোটা। এই উত্তর শুনে তাংশুর কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। সে ভাবে এমন কারণও হয় নাকি। তবু খুশি মনে সে কন্ট্রাক্টে সই করতেই যাচ্ছিল। ঠিক তখনই সে থেমে যায় এবং বুদ্ধি করে অন্য নামে সাইন করে, কারণ আসল নাম ইউজ করলে হুয়াং চিনে ফেলতে পারত। এরপর হুয়াং তাকে নিয়মগুলো বুঝিয়ে দেয়। প্রথম নিয়ম, তাকে আলাদা রুম দেওয়া হবে যাতে সে সময় মতো সব কাজ শেষ করতে পারে, অর্থাৎ 24 ঘন্টায় তাকে অ্যাভেলেবেল থাকতে হবে। দ্বিতীয় নিয়ম, খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না, দেখতেও সুন্দর হতে হবে। তৃতীয় নিয়ম, হুয়াং যা বলবে কোনো প্রশ্ন না করে চুপচাপ তা করতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি তাংশু হুয়াং এর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। ঠিক তখনই টিভিতে ইয়ানশি আর ম্যাং ম্যাংকে দেখা যায়। এটা দেখে হুয়াং খুব খুশি হয়। এই খবর শুনে তাংশুও খুশি হয়ে যায়, কারণ তাদের দুই ক্রাশকে একসঙ্গে টিভিতে দেখা যাচ্ছিল। দুজনেই মন দিয়ে শো দেখতে থাকে।
কিছুক্ষণ পর ম্যাং ম্যাং সবার সামনে ইয়ানশিকে প্রপোজ করে। ইয়ানশি চাইলেও না করতে পারে না, শেষ পর্যন্ত তাকে হ্যাঁ বলতে হয়। এভাবেই তারা অফিসিয়ালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়। এই খবর দেখে হুয়াং রেগে যায়। তাংশু তখনও শকে ছিল। সে চুপচাপ প্লেট তুলে নিয়ে চলে যেতে চায়, কিন্তু হুয়াং তার চোখের পানি দেখে ফেলে। সে জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন? তাংশু উত্তর দেয় একটা গল্প মনে পড়ে গেল। তারপর সে বলতে শুরু করে একটা বোকা মেয়ে ছিল যে চাঁদের মতো এক রাজপুত্রকে খুব ভালোবাসতো। সে জানতো কোনোদিনই সে রাজপুত্রকে পাবে না, তবুও শুধু একবার তাকে দেখার জন্য সে নানা অজুহাতে তার সামনে এসেছিল। এই কথা বলে তাংশু বর্তমানের কথায় ফিরে এসে বলে থাক, আপনি এই গল্পটার মানে বুঝবেন না। কিন্তু হুয়াং সঙ্গে সঙ্গে বলে একদমই না, কাউকে পছন্দ করা কোনো হাস্যকর বিষয় না, আমাদের সবার অনুভূতিকেই সম্মান করা উচিত। এই কথা শুনে তাংশু আরো বেশি ইমোশনাল হয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে শুরু করে। সে কখনো ভাবতেও পারেনি যে হুয়াং এমনভাবে তাকে কমফোর্ট করবে। পরিস্থিতি বেশ অদ্ভুত হয়ে যায়। এদিকে তাংশুর মুড পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে টিভি বন্ধ করতে যায়, কিন্তু হুয়াং তাকে সেটা করতে দেয় না। এই নিয়ে দুজনের মধ্যে টানাটানি শুরু হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে দুজনেই হুমড়ি খেয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তারা দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে হুয়াং জোরে চিৎকার করে ওঠে, কারণ তাংশু খুব ভারী ছিল। ঠিক তখনই সে খেয়াল করে তাংশুর মুখটা কোথাও যেন পরিচিত লাগছে, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে বলে না না, এটা অসম্ভব। এরপর হুয়াং দ্রুত সরে গিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর তাংশু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে থ্যাংক গড আমাকে চিনতে পারেনি। যাই হোক, এরপর রাতে তাংশু শপিং করে বাড়ি ফিরছিল। বডিগার্ডরা ওকে চোর ভেবে নেয়। তাংশু পালাতে গিয়ে পড়ে যায় এবং মারাত্মক আঘাত পায়। ঠিক সেই সময় হুয়াং এসে পৌঁছায়। সে গার্ডদের বলে ও আমার নতুন মেড, এখন থেকে কেউ ওকে এখানে আসা যাওয়ায় বাধা দেবে না। এখানে আঘাত পাওয়ার কারণে তাংশু আর ঠিক মতো চলতে পারছিল না। হুয়াং ওকে কোলে তুলে নেয়। তাংশু জিজ্ঞেস করে আমি কি খুব ভারী, আপনি কি ক্লান্ত হয়ে পড়ছেন? উত্তরে হুয়াং বলে আমি একজন পুরুষ, আর পুরুষ কখনো ক্লান্ত হয় না। কিন্তু বাস্তবে হুয়াংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার পক্ষে ওকে কোলে নিয়ে চলা সম্ভব হচ্ছিল না। ও ধীরে ধীরে হাঁটছিল, এতটাই ধীরে যে বৃদ্ধ একজন মহিলা তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায়। কোনো মতে আরেকটু সামনে যাওয়ার পর হুয়াং পড়ে যায়। সে উঠতে চেষ্টা করে কিন্তু আবারও পড়ে যায়। পরদিন সকালে হুয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট জানায় আজ আপনার ব্লাইন্ড ডেট আছে। আপনার মা এই ডেটটা ঠিক করেছেন। হুয়াংয়ের একদম ইন্টারেস্ট ছিল না এতে, তবে না চাইলেও তাকে ব্লাইন্ড ডেটের মেয়েটার সঙ্গে দেখা করতে হয়। সে তাংশুকে সঙ্গে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে জানা যায় ব্লাইন্ড ডেটের মেয়েটি আর কেউ নয়, ড্যান্স গ্রুপের তৃতীয় সদস্য লিজো। তাংশু হতবাক হয়ে যায় এবং লুকিয়ে পালানোর চেষ্টা করে। এরপর হুয়াং ডেটের মেয়েটার পরিচয় জানতে চায়। লিজো অবাক হয়ে জিজ্ঞেস করে ইন্ট্রোডাকশন মানে কি, আমরা তো এই প্রথম দেখা করছি না। তখন হুয়াং ছবিটা দেখে বুঝতে পারে এই মেয়েটা তো ম্যাং ম্যাং এর বন্ধু। লিজো তখন তাংশুকে খেয়াল করে এবং জিজ্ঞেস করে এই মেয়েটা কে। উত্তরে হুয়াং বলে ও আমার মেড। কিন্তু ভালো করে দেখার পর লিজো বুঝতে পারে এই মেয়েটা তার পুরনো বন্ধু তাংশু। হুয়াং কিছুক্ষণের জন্য ওয়াশরুমে চলে গেলে লিজো পুরো ঘটনা জানতে চায়। তখন তাংশু সব খুলে বলে। এই সব কথা শুনে লিজোর খুব খারাপ লাগে। সে বলে তুমি এত বড় সমস্যায় ছিলে অথচ আমাকে কিছুই বলনি, সব যোগাযোগ বন্ধ করে হঠাৎ উধাও হয়ে গিয়েছিলে। যাই হোক, চিন্তা করো না, আমি এসে গেছি। তাংশু খুব খুশি হয়ে লিজোকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই হুয়াং ফিরে আসে এবং দুজনকে খুব কাছাকাছি দেখে ও একটু নার্ভাস হয়ে বলে আমি একটু ওয়াশরুমে গিয়েছি, এর মধ্যেই তোমরা দুজন এত ক্লোজ হলে কিভাবে? লিজো কথা ঘুরিয়ে দিয়ে বলে তুমি কত টাকায় তোমার মেড আমাকে বিক্রি করবে? এর উত্তরে হুয়াং জানায় দুঃখিত, ও বিক্রির জন্য নয়,
আমি ওর সাথে কন্ট্রাক্ট সাইন করেছি। যা শুনে লিজও চুপ হয়ে যায় এবং কাজ শেষে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই তার সামনে হুয়াং এর অ্যাসিস্ট্যান্ট যাও আসে। যাও অসম্ভব আকর্ষণীয় আর হ্যান্ডসাম। তাকে প্রথম দেখাতেই লিজো নিজের হৃদয় দিয়ে বসে এবং এতটা ইমপ্রেস হয়ে যায় যে হ্যান্ডশেকের পর তার হাত ছাড়তেই চাচ্ছিল না। এর পরের দৃশ্যে তাংশু লিজোকে হুয়াং এর অসুস্থতার কথা জানায়। ও বলে হুয়াং এর ফেস ব্লাইন্ডনেস সমস্যা আছে, মানে সে মানুষের মুখ মনে রাখতে পারে না। যা শুনে লিজো খুব অবাক হয়। তাই বুঝি ও যখনই আমাকে দেখে এমন রিয়াক্ট করে যেন আমরা প্রথমবার দেখা করছি। তাংশু জানায় শুধু তাই না, ও নিজের মাকেও চিনতে পারে না। এরপর লিজো চলে যায়। ঠিক তখনই তাংশুর চোখে পড়ে ইয়ানশির একটি পোস্টারে। এমন সময় হঠাৎ ও একটি গান শুনতে পায় এবং গান শুনতে শুনতে একটি স্টুডিওর ভিতরে ঢুকে পড়ে, যেখানে ইয়ানশি গান প্র্যাকটিস করছিল। ইয়ানশি জিজ্ঞেস করে কে ওখানে। যা শুনে তাংশু পালাতে চায়, কিন্তু ইয়ানশি তাকে যেতে দেয় না। সে জিজ্ঞেস করে তুমি কে। তাংশু তাড়াতাড়ি মাস্ক পরে বলে সরি, আমি ভুল করে এখানে ঢুকে পড়েছিলাম। ইয়ানশির চোখ পড়ে তাংশুর হাতে থাকা একটি ব্রেসলেটে, যেটা সে একসময় তাংশুকেই দিয়েছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করে এই ব্রেসলেটটা তোমার কাছে কিভাবে এলো? এটা তো আমি তাংশুকে দিয়েছিলাম। উপায় না পেয়ে তাংশু বলে আসলে আমি ওনার খুব বড় ফ্যান, উনি আমাকে এটা দিয়েছেন। ইয়ানশি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে সত্যি তুমি কি তাহলে তাংশুকে চেনো? দয়া করে তাড়াতাড়ি বলো ও এখন কোথায় আছে, আমি ওর সঙ্গে খুব জরুরি একটা কথা বলতে চাই। তাংশু কিছু বলার আগে সেখানে হুয়াং এসে পড়ে। ও সব কথা শুনে ফেলেছিল। হুয়াং রেগে গিয়ে ইয়ানশিকে পেছনে ঠেলে দিয়ে বলে ও আমার মেড, আমার পারমিশন ছাড়া কেউ ওর সঙ্গে কথাও বলতে পারবে না, আর তুমি তো মোটেই না। এরপর ওরা দুজন চলে যায়। পথে আবার তাদের সঙ্গে লিজোর দেখা হয়। হুয়াং লিজোকে জানায় সরি, আমি ডেট ক্যান্সেল করছি। আমার মনে হয় তুমি আর আমি একে অপরের জন্য পারফেক্ট নই। লিজো খুশি হয়ে বলে আরে এই কথাটাই তো আমিও তোমাকে বলতে চাচ্ছিলাম। এরপর হুয়াং বাড়ি যেতে থাকে। ও জিজ্ঞেস করে তোমার সঙ্গে সুপারস্টার তাংশুর কি সম্পর্ক? ও তোমাকে কেন এই ব্রেসলেট দিয়েছে? তাংশু আগের মতোই জানায় আমি শুধু ওনার ফ্যান, একদিন উনি আমাকে এই ব্রেসলেটটা দিয়েছিল। হুয়াং ভীষণ রেগে যায়। সে তাংশুর হাত থেকে ব্রেসলেটটা খুলে বাইরে ফেলে দিয়ে বলে আমি একদমই সহ্য করতে পারবো না আমার মেয়ের তাংশুর দেয়া জিনিস পরবে। এটা শুনে তাংশু চিৎকার করে বলে আপনি সত্যি খুব রুড, এভাবে কারো জিনিস খুলে বাইরে ছুঁড়ে ফেলা এটা কি একটু বেশি হয়ে গেল না? জবাবে হুয়াং বলে হ্যাঁ আমি খুবই রুড। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাংশু এই ব্রেসলেটটা পাওয়ার জন্য কতটা এক্সাইটেড ছিল। খুব ভালোবাসা দিয়ে ইয়ানশি তার জন্য এই ব্রেসলেটটা এনেছিল। চারিপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাংশু ব্রেসলেট পায় না, যার কারণে বসে বসে কাঁদতে থাকে। সন্ধ্যার দিকে হুয়াং জানতে পারে তাংশু এখনো সেই ব্রেসলেট খুঁজছে। নিজের ভুলের জন্য তার খুব আফসোস হয়, তাই সেও ব্রেসলেট খুঁজতে বের হয়। তাংশু জিজ্ঞেস করে আপনিও কি ব্রেসলেট খুঁজছেন? হুয়াং অস্বীকার করে বলে না, আমি একটু তাজা বাতাস খেতে বের হয়েছি। এমন সময় তাংশু একটি পোকা দেখে ভয় পেয়ে যায় এবং হুয়াং এর কোলে উঠে পড়ে। এই মুহূর্তে তারা দুজন প্রথমবার একে অপরের প্রতি আলাদা অনুভূতি অনুভব করে, কিন্তু তাংশু দ্রুত নিজেকে সরিয়ে নেয়। এর পরের দৃশ্যে হুয়াং এর অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু সে বারবার তাংশুর দিকে তাকাতে থাকে। বিষয়টা তাংশুর কাছে খুবই অদ্ভুত লাগে। সে মনে মনে ভাবে ও কি আমাকে চিনে ফেললো নাকি। তাংশু দ্রুত এখান থেকে চলে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট জানায় ফেমাস অভিনেতা ইয়াংশি তাদের কোম্পানির সব শর্ত মানতে রাজি হয়েছে, কিন্তু একটাই শর্তে সে হুয়াং এর মেয়েদের সঙ্গে কিছু কথা বলতে চায়। এই কথা শুনে হুয়াং বেশ অবাক হয়। অন্যদিকে ইয়ানশি তাংশুর বিষয়ে ভাবছিল। এরপর ও ফোন করে জিজ্ঞেস করতে থাকে আমাকে কেন ওই মেয়েটার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ওর সঙ্গে দেখা করা আমার জন্য খুবই জরুরি। এই কথা শুনে ম্যাং ম্যাং ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ইয়াংশি কোন মেয়ের কথা বলছে। অন্যদিকে হুয়াং কথা বলছিল না, তাংশুকে ইগনোর করে চলছিল। তাংশু ব্যাপারটা বুঝতে পেরে জানায় বস আপনি চিন্তা করবেন না, আমি ইয়াংশির সঙ্গে দেখা করতে যাব না। হুয়াং প্রথমে স্বস্তি পেলেও আবার জিজ্ঞেস করে কিন্তু কেন?
ইয়নশি তো তোমার আইডল, অবশ্যই দেখা করা উচিত। তাংশু জানতে চায় এমনটা করলে কি আপনার ভালো লাগবে। হুয়াং আর কথা না বাড়িয়ে ওকে সঙ্গে নিয়ে কোম্পানিতে যেতে থাকে। পথে তাংশু জিজ্ঞেস করে কিন্তু কোম্পানিতে আমার কাজ কি? হুয়াং বলে তুমি সেখানে অনেক কিছু শিখতে পারবে। তাছাড়া তুমি কি সারা জীবন আমার মেইড হয়ে থাকতে চাও? আমি তো তোমাকে আমার সেক্রেটারি বানানোর কথা ভাবছিলাম। এই কথা শুনে তাংশু খুব খুশি হয় এবং আনন্দে নিজের হাতে থাকা আরেকটা ব্রেসলেটের দিকে তাকায়, যেটা হুয়াং তাকে দিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও ইয়ানশির দেওয়া ব্রেসলেটটা তারা আর খুঁজে পায়নি। তাই হুয়াং দুঃখ প্রকাশ করে নতুন একটি ব্রেসলেট দিয়েছে ওকে। হুয়াং প্রতিশ্রুতি দেয় সে আর কখনো তাংশুর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এরপর তারা যখন কোম্পানির বাইরে পৌঁছায় তখন সেখানে ভক্তদের বিশাল ভিড় ছিল। সবাই তাদের প্রিয় তারকাদের দেখার জন্য অপেক্ষা করছে। এটা দেখে তাংশু মনে মনে ভাবে এক সময় আমারও কত ভক্ত ছিল, তারা আমার গান আর আমার কণ্ঠকে কত ভালোবাসতো, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। এই ভাবনায় সে খুব বিষণ্ণ হয়ে পড়ে। ঠিক তখনই তার চোখে পড়ে একটি পোস্টারের উপর, যেখানে তার টিম মেম্বার ম্যাং ম্যাং এর ছবি ছিল। এটা দেখে সে বুঝে যায় ম্যাং ম্যাং এখানে আসতে পারে। ঠিক তখনই ম্যাং ম্যাং হাজির হয়। তাংশু ভাবে ম্যাং ম্যাং ওকে চিনে ফেলবে, তাই হুয়াংকে ওয়াশরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওয়াশরুমে এসে সে ভাবে আমি পালাচ্ছি কেন? এই মেয়েদের লুক দেখে কেউ আমাকে চিনতেই পারবে না। কিন্তু ঠিক বাইরে বের হতেই সে দেখে ওয়াশরুমের সামনে ম্যাং ম্যাং দাঁড়িয়ে আছে। সে বুঝে উঠতে পারছিল না কি করবে, তবে সৌভাগ্যবশত ম্যাং ম্যাং তাকে চিনতে পারেনি। অন্যদিকে হুয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাংশুকে নিয়ে সন্দেহ করে এবং তাংশুর সব তথ্য বের করে ফেলে। এই তথ্য হুয়াংকে জানাতে যাওয়ার আগে লিজো এসে তাকে থামিয়ে দেয়। লিজো জিজ্ঞেস করে তুমি কি সত্যি হুয়াংকে তাংশুর সত্যিটা বলতে যাচ্ছিলে? অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞেস করে মানে তুমিও জানো? লিজো বলে হ্যাঁ, আর আমি চাই এই ব্যাপারটা তুমি গোপনে রাখো। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে কিন্তু কেন? এর জবাবে লিজো তাকে জোরে দেয়ালে ঠেলে দিয়ে বলে এই কারণটা কি যথেষ্ট নয়? এরপর তাংশু হুয়াং এর কাছে যেতে নেয়, কিন্তু সিকিউরিটি গার্ডরা ওকে ভেতরে ঢুকতে দেয় না। তখন ম্যাং ম্যাং এসে ওকে সাহায্য করে ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকে ম্যাং ম্যাং জিজ্ঞেস করে তুমি কি আমাদের বসের মেয়ে? উত্তরে তাংশু বলে হ্যাঁ। এরপর তাংশু গিয়ে হুয়াং এর সামনে উপস্থিত হয়। হুয়াং এখানে ম্যাং ম্যাংকে চিনতে পারে না তার ফেস ব্লাইন্ডনেস সমস্যার জন্য, তবে তাংশু ওকে সাহায্য করে। এরপর হুয়াং পুরো মনোযোগ দিয়ে ম্যাং ম্যাংকে ইভেন্টের প্রস্তুতি নিতে বলে। কিছুক্ষণ পর তারা একটা চিৎকারের শব্দ শুনতে পায়। দেখা যায় এক অ্যাসিস্ট্যান্ট আহত হয়েছে, জলদি তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এতে ম্যাং ম্যাং খুব চিন্তায় পড়ে যায়। সে বলে এখন আমি শো এর শুটিং কার সঙ্গে করব? আমি তো একদমই কুকিং জানি না, কেউই কুকিং জানতো না। তখন হুয়াং এর মনে পড়ে আমি তো ভুলেই গিয়েছিলাম তাংশু তো আমাদের সবচেয়ে ভালো শেফ। এরপর ম্যাং ম্যাং তাংশুকে অনুরোধ করে প্লিজ আমার সঙ্গে শুটিং এ এসো, কিন্তু তাংশু রাজি হচ্ছিল না, কারণ সে ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছিল। তবে অনেক অনুরোধে ওকে রাজি হতে হয়, কিন্তু শর্ত রাখে সে ফেস দেখাবে না। এরপর শো শুরু হয়। এরপর যখন ম্যাং ম্যাং তাংশুর বানানো ডিশ টেস্ট করে তার অ্যালার্জির রিয়াকশন শুরু হতে থাকে। ও চিৎকার করে বলে নিশ্চয় তুমি ডিশে কিছু মিশিয়েছো তাই না? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ম্যাং ম্যাং অজ্ঞান হয়ে পড়ে। হুয়াং তাংশুকে সরিয়ে ম্যাং ম্যাংকে কোলে তুলে চলে যায়। পরে অ্যাসিস্ট্যান্ট জানায় ম্যাং ম্যাং এর পিনাটে অ্যালার্জি আছে। এটা কি স্টাফরা জানতো না নাকি ইচ্ছা করে এটা করা হয়েছে? হুয়াং কোনো উত্তর দিতে পারে না, শুধু এতটাই বলে যে সে সত্যটা বের করবেই। বাড়ি ফিরে হুয়াং ক্লান্ত অবস্থায় খেতে বসে। তখন সন্দেহের সঙ্গে তাংশুকে জিজ্ঞেস করে সত্যি কি তুমি ম্যাং ম্যাং এর ডিশে পিনাট মিশিয়েছিলে? এই কথা শুনে তাংশু জানায় না, আমি সত্যি কিছুই করিনি, আমি তো নিজেও ম্যাং ম্যাং এর বড় ফ্যান। কিন্তু ওর কথায় হুয়াং কোনো জবাব দেয় না। তাংশু নিজের রুমে গিয়ে খুব কাঁদে। এদিকে হুয়াং তদন্তের জন্য ম্যাং ম্যাং এর মেকআপ রুমে যায়, চারপাশ খুঁটিয়ে প্রমাণ খুঁজতে থাকে। তখন ডাস্টবিনে সে একটি পিনাট চকলেট খুঁজে পায়। সিসিটিভি ফুটেজ চেক করার পর জানা যায় এই চকলেটটি কিনেছিল ম্যাং ম্যাং এর নিজের অ্যাসিস্ট্যান্ট। সব সত্য তখন পরিষ্কার হয়ে যায়। পরদিন সকালে তাংশু ঘুম থেকে উঠে দরজার বাইরে একটি চিঠি পায়। চিঠিটা ছিল ইয়ানশির।
সেখানে লেখা ছিল, আমি পার্কে তোমার অপেক্ষা করছি। নিজের ক্রাশ অর্থাৎ ইয়ানশির নাম দেখে তাংশু আর নিজেকে আটকে রাখতে পারে না। সে দ্রুত রেডি হয়ে পার্কে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ইয়ানশি নেই। ঠিক তখনই ম্যাং ম্যাং সামনে এসে বলে, আর কতদিন পালিয়ে পালিয়ে অভিনয় করবে? আমি তো তোমাকে অনেক আগেই চিনে ফেলেছি। এই কথা শুনে তাংশু চমকে ওঠে। অন্যদিকে হুয়াং সেই চিঠিটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। ওর মনে প্রশ্ন জাগে, তাংশু কি সত্যি দেখা করতে গেছে? এদিকে তাংশু ম্যাং ম্যাংকে জিজ্ঞেস করে, তুমি যখন সব সত্য জেনে গিয়েছিলে তাহলে সবাইকে কেন বলনি যে আমি তাংশু? ম্যাং ম্যাং জানায়, আমি অভিনয় করছিলাম যাতে খুব চালাকির সঙ্গে তোমাকে শোর ওই ইনসিডেন্টে ফাঁসানো যায়। এই কথা শুনে তাংশু আরো বেশি অবাক হয়ে যায়। তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন, তাহলে পিনাট অ্যালার্জির ঘটনাটাও তোমারই সাজানো? একই সঙ্গে সঙ্গে ও জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমরা তো বন্ধু ছিলাম। ম্যাং ম্যাং হেসে উত্তর দেয়, ভুলে যাও সেই ফ্রেন্ডশিপ। আমি কখনোই তোমাকে বন্ধু ভাবিনি, বরং সবসময় শত্রু হিসেবে দেখেছি, যাতে তোমার জায়গাটা ছিনিয়ে নিতে পারি। আর হ্যাঁ, সেদিন ইচ্ছে করেই আমি তোমাকে ডিরেক্টরের বাড়িতে পাঠিয়েছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই রাতে ম্যাং ম্যাং নিজেকে অসুস্থ বলে তাংশুকে অনুরোধ করেছিল, প্লিজ তুমি আমার জায়গায় ডিরেক্টরের কাছে গিয়ে ফাইলটা দিয়ে এসো। এরপর ম্যাং ম্যাং ইচ্ছে করেই রিপোর্টার ডেকে ওকে ফাঁসিয়ে দেয়। তাংশু সবকিছু জানার পর এতটাই ক্ষিপ্ত হয় যে সরাসরি ম্যাং ম্যাংকে থাপ্পড় মেরে দেয়। ম্যাং ম্যাং হুমকি দেয়, কিছুক্ষণের মধ্যেই সব রিপোর্টার এখানে আসবে, সবার সামনে আমি তোমার আসল চেহারা তুলে ধরবো। আর মনে রেখো, হুয়াং তোমাকে বাঁচাতে আসবে না, সে এখন শুধু আমার কথাই শুনবে। এমন সময় হুয়াং এখানে এসে পৌঁছায়। ম্যাং ম্যাং সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করে বলে, ও আমাকে মেরেছে। হুয়াং ক্ষমা চাইতে বলে। তাংশু অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কেন ক্ষমা চাইবো? ম্যাং ম্যাং বলতে থাকে, তুমি কি শোনোনি? বস চেয়েছেন তুমি আমার কাছে ক্ষমা চাও। তখন হুয়াং স্পষ্ট করে বলে, আমি তাংশুকে নয় তোমাকে ক্ষমা চাইতে বলেছি, কারণ আমি সব জেনে গেছি। তুমি ইচ্ছে করেই নিজের ডিশে পিনাট মিশিয়েছিলে, তারপর দোষটা আমার মেয়েদের উপর চাপিয়ে দিয়েছিলে। ম্যাং ম্যাং চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে এই ফেক মেয়েটাকে কিভাবে বেছে নিতে পারো? আমি তো তোমার ক্রাশ ছিলাম। হুয়াং শান্ত গলায় উত্তর দেয়, তুমি আমার ক্রাশ ছিলে, এখন আর নেই। আর এইভাবে হুয়াং তাংশুকে রক্ষা করে নিজের সঙ্গে নিয়ে যায়। তাংশু তখন খুব মায়ায় হুয়াং এর দিকে তাকিয়ে থাকে, কারণ এই প্রথমবার কোনো ছেলে তাকে এভাবে আগলে বাঁচিয়েছে। কিছুক্ষণ পর হুয়াং প্রশ্ন করে, আসলে লাভ জিনিসটা কি? লাভ হলো সেই অনুভূতি যার জন্য আমরা অকারণে চিন্তিত হয়ে পড়ি। যাকে আমরা ভালোবাসি তাকে কখনো অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে পারি না, আবার তাকে কষ্ট পেতেও দেখতে পারি না। ভালোবাসা এমন এক অনুভূতি যা আমাদের বোঝায় আমরা আমাদের পার্টনার ছাড়া অসম্পূর্ণ। হুয়াং বিস্ময়ের সঙ্গে তাংশুর দিকে তাকায়, কারণ ওর বলা প্রতিটি কথাই সে অনুভব করতে পারছিল। হুয়াং বুঝে যায় শুরু থেকেই তার ভালোবাসা ম্যাং ম্যাং নয়, বরং তাংশুর জন্য ছিল। এরপর ও এগিয়ে গিয়ে তাংশুকে চুমু খেতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তাংশু সরে যায়। তাংশু ওর আচরণে হতবাক হয়ে যায় এবং ভাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হুয়াংকে নিজের সত্যটা জানানো। এরপর ও সাহস করে বলে দেয়, আমি সেই সুপারস্টার তাংশু যাকে তুমি এতদিন ঘৃণা করতে। আমি এই সত্য লুকিয়ে রাখতে পারছি না, কারণ আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তবে দুর্ভাগ্যবশত হুয়াং কিছুই শুনতে পায় না, সে ঘুমিয়ে পড়েছিল। এটা দেখে তাংশু নিজেই নিজের উপর হেসে ফেলে, কারণ সে এতটুকু বুঝে গিয়েছিল হুয়াং এর মনেও এখন শুধুই সে। কিছুক্ষণ পর হুয়াং ঘুম থেকে উঠে দেখে তাংশু সোফায় বসে আছে। সে তাকে তুলে ঘরের ভেতর নিয়ে আসে। ঠিক তখনই ভুল করে তাদের কিস লেগে যায়। এতক্ষণে সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায়, হ্যাঁ আমি সত্যি তাংশুকে ভালোবাসি। পরদিন সকালে ঘুম ভেঙে হুয়াং দেখে পুরো বাড়িতে তাংশু নেই। ঠিক তখনই সে একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, দুঃখিত, আমি আপনাকে বিদায় না জানিয়ে চলে যাচ্ছি, তবে 3 মাস পর আমি ফিরে আসব। এই চিঠি দেখে হুয়াং হতভম্ব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে জাওকে ডেকে সব কথা জানায় এবং আদেশ দেয়, যেভাবেই হোক আমার তাংশুকে খুঁজে বের করো। জাও খোঁজ শুরু করে। পরদিন সে হুয়াংকে ফোন করে জানায়,
আমি ওকে খুঁজে পেয়েছি। ও একটি ফিটনেস সেন্টারে আছে, ঠিকানাটা আমি আপনাকে পাঠাচ্ছি। হুয়াং দ্রুত ফিটনেস সেন্টারের বাইরে পৌঁছে যায়। সেখানে সে দেখে তাংশু প্রাণপণে এক্সারসাইজ করছে এবং নিজেকে বলছে, আমি হার মানব না, ওর জন্য আমাকে অবশ্যই ওজন কমাতে হবে। এই দৃশ্য দেখে হুয়াং অবাক হয়ে যায়। সে বুঝে যায় তাংশু তার জন্য এত কষ্ট করছে, তাই সেও সিদ্ধান্ত নেয় 3 মাস অপেক্ষা করবে। হুয়াং ক্যালেন্ডারের দিন গুনতে শুরু করে আর তাংশু দিনরাত এক করে দেয় ওজন কমানোর জন্য। তার লক্ষ্য শুধু হুয়াংকে ইমপ্রেস করা নয়, বরং ইন্ডাস্ট্রিতে আবার ফিরে আসা এবং ম্যাংম্যাংকে যোগ্য জবাব দেয়া। এইভাবে 3 মাস কেটে যায়। আজ হুয়াং খুব খুশি, কারণ আজ তাংশু ফিরে আসার কথা। সে পুরো বাড়ি সাজিয়ে ফেলে, কিন্তু তাংশু আসে না। এতে হুয়াং ভীষণ রেগে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় আজ হুয়াং এর কোম্পানির অ্যানিভার্সারি পার্টি, কিন্তু ম্যাং সেখানে নেই। সবাই প্রশ্ন করতে থাকে, সত্যি কি আপনার মেয়ে ডিশে কিছু মিশিয়েছিল? হুয়াং কোনো উত্তর না দিয়ে চুপচাপ ভেতরে চলে যায়। তখনই আমরা দেখি তাংশু ফিরে এসেছে, একদম আগের মতো সুন্দর হয়ে। তখনই ইয়ানশি তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি এই কোম্পানিতে কাজ করো? তোমাকে আমার খুব পরিচিত লাগছে। তাংশু তাকে দেখে চমকে যায়, কিন্তু নিজেকে সামলে বলে, দুঃখিত, আমি আপনাকে চিনি না। দূর থেকে হুয়াং এই দৃশ্য দেখে তাদের কাছে এসে দাঁড়ায়। ওকে দেখে তাংশু সেখান থেকে পালিয়ে যায়। এরপর তাংশু বাইরে এসে ঠান্ডা বাতাস উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ হুয়াংও সেখানে এসে যায়। সে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে, এমনকি ফ্লার্টও করে। কথার ফাঁকে হুয়াং বলে, আজ আমি খুব মন খারাপ করে আছি। আমার মেয়েড আমাকে ছেড়ে চলে গেছে, এখনো ফেরেনি। তুমি কি আমার মেয়েড হবে? ও রেগে জানায়, সরি, আপনি আমাকে অ্যাফোর্ড করতে পারবেন না। এই বলে ও চলে যেতে নেয়। তখন হুয়াং হেসে বলে, আমার বাড়িতে আরো অনেক ভাস আছে, চাইলে সেগুলোও ভাঙতে পারো। এই কথা শুনে তাংশু হতবাক হয়ে যায় এবং বুঝে ফেলে হুয়াং তাকে চিনে ফেলেছে। তাংশু ভীষণ অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, বস, আপনি আমাকে চিনলেন কিভাবে? হুয়াং হাসতে হাসতে উত্তর দেয়, কারণ আমার হৃদয়ে শুধু তুমি আছো। তুমি মোটা হও বা পাতলা, যে রূপেই থাকো না কেন, আমি তোমাকে চিনতে পারবো। এই কথা শুনে তাংশু খুব খুশি হয়ে যায়, কিন্তু হুয়াং যখন তাকে নিজের মুখ দেখাতে বলে, তখন তাংশু একটু ভয় পেয়ে যায়। সে বলে, যদি আমাকে আপনার ভালো না লাগে? ঠিক সেই সময় হাজির হয় ম্যাং। সে প্রচন্ড রেগেছিল, কারণ তাংশুর সঙ্গে ঝগড়ার পর তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। সবার সামনে সে ন্যায় বিচার চাইতে শুরু করে বলে, আমাকে কেন কোম্পানি থেকে বের করে দেওয়া হলো? আমার তো কোনো দোষই ছিল না। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে মেড সত্যি ডিশে কিছু মিশিয়েছিল। এমন সময় হুয়াং সবাইকে জানিয়ে দেয় আসল সত্য। বলে ম্যাং যে পিনাট চকলেট খেয়ে অজ্ঞান হয়েছিল সেটা ওর অ্যাসিস্ট্যান্ট কিনেছিল। ম্যাং বুঝে যায় তার চাল এবার উল্টো পড়েছে। কোনো উপায় না পেয়ে তখনই সে তাংশুর আসল পরিচয় ফাঁস করে দেয়। বলে, এই মেয়েটা আর কেউ নয়, আমাদের পুরনো টিম লিডার তাংশু, আর ওই নাটক করে আমাকে কোম্পানি থেকে বের করেছে। এখন এটা শোনার পর সবাই আরো বেশি অবাক হয়ে যায়। হুয়াং তাংশুর হাত ধরে সরাসরি তাকে নিয়ে চলে যায়। গাড়িতে বসে হুয়াং প্রচন্ড রেগে যায়। তাংশু বোঝানোর চেষ্টা করে, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, কিন্তু হুয়াং কিছুতেই বিশ্বাস করে না। তার মনে হতে থাকে তাংশু এতদিন শুধু তাকে ব্যবহার করেছে। এই কথা শুনে তাংশু রেগে গাড়ি থেকে নামতে চায়। তখন হুয়াং হঠাৎ ওকে কিস করে দেয়। তাংশু সঙ্গে সঙ্গে ওকে চড় মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হুয়াং হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কেন তাংশু শুরু থেকে তাকে সবকিছু লুকিয়ে রেখেছিল। অন্যদিকে তাংশুও খুব কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় দৌড়াতে থাকে। ঠিক তখনই একটি ছাতা নিয়ে তার সামনে এসে দাঁড়ায় ইয়ানশি। সে বলে, চলো আমার সঙ্গে। তাংশু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? ইয়ানশি বলে, আমি তোমাকে হুয়াং এর সঙ্গে ঝগড়া করতে দেখেছি, তাই তোমার পেছনে পেছনে এসেছি। আর আমি এটাও জেনে গেছি সেদিন স্টুডিওতে যে মেয়েটা এসেছিল সে তুমিই ছিলে। ইয়ানশি নিজের কোট খুলে তাংশুকে পরিয়ে দেয় এবং তার হাত ধরে। দূর থেকে এই দৃশ্য হুয়াং দেখে ফেলে।
সে রাগে এসে ইয়ানশিকে সজোরে খুশি মারে। পরিস্থিতি সামলাতে অন্যরাও সেখানে হাজির হয়। হুয়াং তাংশুর হাত ধরে তাকে সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু তাংশু স্পষ্টভাবে না বলে দেয়। এরপর কয়েকদিন কেটে যায়। হুয়াং আর তাংশুর মধ্যে একেবারেই কথা হয় না। একদিন যাও এসে খবর দেয়, বস, আজ তাংশুর একটা ছোট রোল পেয়েছি, আপনি কি আমার সঙ্গে সেটে আসবেন? হুয়াং রাজি হয় এবং সেখানে এসে তাংশুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাংশু এখনো রেগেছিল। এরপর একদিন ইয়ানশি আবার তাংশুর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু এবার তাংশু স্পষ্টভাবে না করে দেয় এবং বলে, দুঃখিত, এখন আমার জীবনে আরেকজন আছে যিনি খারাপ সময়ে আমার পাশে ছিলেন, আশা করি তুমি আমাকে ভুলে যাবে। পরের সিনে আমরা দেখি শুটিং শেষ হওয়ার পর তাংশু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক তখনই হুয়াং তার কাছে আসে। দুজনের মধ্যে কিছুটা কথা হয় এবং শেষ পর্যন্ত তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়, অর্থাৎ এবার তাদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি মিটে যায়। হঠাৎ তাংশুর তীব্র জ্বর উঠে যায়। এক মুহূর্ত দেরি না করে হুয়াং তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। পরদিন সকালে তাংশু চোখ খুলতেই হুয়াংকে ধন্যবাদ জানায়। হুয়াং হেসে বলে, ইটস ওকে, তবে এর বদলে আমি শুধু একটা জিনিস চাই, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এবার তাংশু খুশি মনে রাজি হয়ে যায়। বাইরে থেকে ইয়ানশি সবকিছু দেখে বেশ কষ্ট পায়। শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হুয়াং কিছু কন্ট্রাক্ট ফাইল এনে তাংশুর হাতে দেয়। সেখানে বড় বড় সিনেমায় কাজের অফার ছিল, কিন্তু তাংশু সাইন করতে অস্বীকার করে। সে বলে, আমি শর্টকাট নিতে চাই না, নিজের পরিশ্রমে এগোতে চাই। পরের সিনে একটি ইভেন্টে ম্যাংম্যাং আসে গান গাইতে। ম্যাংম্যাং যখন লাইভ গান গাইতে শুরু করে তখন স্টুডিওতে উপস্থিত কারোরই সেটা ভালো লাগে না, কারণ সে সবসময় অটোটিউনের উপর নির্ভর করে। দর্শকরা একে একে ইভেন্ট ছেড়ে চলে যেতে থাকে। এই দৃশ্য দেখে ম্যাংম্যাং অপমানিত হয়ে শো অসম্পূর্ণ রেখে চলে যায়। তখন ডিরেক্টর তাংশুকে অনুরোধ করেন বাকি সব গান গেয়ে ইভেন্টটা বাঁচানোর জন্য। তাংশু রাজি হয়। সে যখন গান শুরু করে তার কণ্ঠ সবাইকে এতটাই মুগ্ধ করে, সবাই দাঁড়িয়ে তাংশুকে প্রশংসা করতে থাকে। কনসার্ট শেষ হওয়ার পর অনেকেই তাংশুর অটোগ্রাফ চাইতে আসে, আবার সবাই তাকে আগের মতো ভালোবাসতে শুরু করে, যেগুলো দেখে ম্যাংম্যাং অনেক জেলাস হচ্ছিল। এরপর তারা বাড়ি ফেরে, কিন্তু বাড়ির সামনে পৌঁছাতে তাংশু খবর পায় তাকে বাড়ি খালি করতে হবে, কারণ বাড়িটা বিক্রি হয়ে গেছে। হুয়াং জানায় কোনো সমস্যা নেই, ও বাড়িটা ছেড়ে দিবে। আসলে এগুলো ছিল হুয়াং এর পরিকল্পনা, যাতে তাংশুকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারে, এবং শেষ পর্যন্ত তাই হয়। হুয়াং ভীষণ খুশি হয়। দুজনে একসাথে রান্না করে রোমান্টিক সময় কাটায়। হুয়াং তাংশুকে বলে, আজ থেকে এই বাড়ি তোমারও। তারা একে অপরকে কিস করে। অবশেষে তাদের লাইফে সবকিছু ঠিকঠাক চলতে থাকে। এরপর তাংশু, লিজো এবং ম্যাংম্যাং এই তিনজনকে তাদের পুরনো ডিরেক্টর দেখা করতে ডাকেন। তিনি চান তারা আবার একসাথে একটি গ্রুপ হয়ে কাজ করুক, কিন্তু তিনজন রাজি হয় না। কিন্তু ধীরে ধীরে লিজোর আর্থিক সমস্যা বাড়তে থাকে। কিছু লোন ছিল যেগুলো তাকে কোনোভাবেই শোধ করতে হবে। তখন তাংশু এবং লিজো ম্যাংম্যাং এর সঙ্গে আবার গ্রুপে কাজ করতে রাজি হয়। এই খবর খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যে তাদের গ্রুপ আবার আগের জনপ্রিয়তা ফিরে পায়। মানুষ আবার এই তিনজনকে ভালোবাসতে শুরু করে। সবাই ভাবতে থাকে তাংশু আর ম্যাংম্যাং বুঝি আবার বন্ধু হয়ে গেছে, যদিও বাস্তবটা ছিল ভিন্ন। বাস্তবে এমন কিছুই ছিল না। ম্যাংম্যাং সবার সামনে তাংশুর ভালো বন্ধু হওয়ার অভিনয় করত, কিন্তু বাস্তবে সে এখনো তাংশুকে ভীষণভাবে হিংসা করত। একদিন তিনজন ডান্স প্র্যাকটিসের পর খুব ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই লিজোকে জরুরি কাজের জন্য ডেকে নেওয়া হয়। সেই কারণে লিজো আর তাংশু সেখান থেকে চলে যায়, কিন্তু তাংশুর মোবাইল ফোনটা সেখানেই পড়ে যায়। এই সুযোগে ম্যাংম্যাং হুয়াংকে মেসেজ করে এবং তাকে একটি হোটেল রুমে আসতে বলে। হুয়াং হোটেল রুমে পৌঁছে দেখে টেবিলের উপর অনেক খাবার সাজানো আছে। সে ভাবে এসব হয়তো তাংশু তার জন্য রেখেছে, তাই সে সেখানে রাখা জুস খেয়ে ফেলে, যার মধ্যে নেশা জাতীয় ওষুধ মেশানো ছিল। কিছুক্ষণ পর হুয়াং এর মাথা ঘুরতে শুরু করে।
ঠিক তখনই ম্যাং ম্যাং সেখানে এসে তাকে সিডিউস করার চেষ্টা করে যেন সে হুয়াংকে ফাঁসাতে পারে। হুয়াং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও ম্যাং ম্যাং তাকে যেতে দেয় না। সে বলে, তুমি আমাকে কিভাবে রিজেক্ট করতে পারো? আগে তো শুধু আমাকেই পছন্দ করতে। এদিকে তাংশু আর লিজো যখন জাওয়ের কাছে যায় তখন জাও অবাক হয়ে বলে, তোমরা এখানে কিভাবে? তোমরা তো হোটেল রুমে হুয়াংকে দেখা করতে বলেছিলে। এই কথা শুনে তাংশু ভীষণ অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে দৌড়ে হোটেলে আসে হুয়াংকে খুঁজতে, কিন্তু সেখানে এসে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। তাংশু খুব চিন্তায় পড়ে যায়। তখন ভেতর থেকে হুয়াং জানায় যে সে ওয়াশরুমে নিজেকে লক করে রেখেছে ম্যাং ম্যাংয়ের হাত থেকে বাঁচার জন্য। সে তাংশুকে সব খুলে বলে, তুমি যেটা ভাবছো আসলে তেমন কিছুই না। আমাকে প্রতারণা করে এখানে ডাকা হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি ম্যাং ম্যাং খুব খুশি, কারণ সে সব ঘটনা ভিডিও করে রেখেছে। ঠিক তখনই তার কাছে ফোন আসে। তার দাদির অবস্থা খুবই গুরুতর। আসলে এই দুনিয়ায় ম্যাং ম্যাং এর দাদি ছিল তার একমাত্র আপনজন। দাদির অসুস্থতার খবর পেয়ে সে দৌড়ে তার কাছে চলে যায়। এই ফাঁকে ম্যাং ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট সেই হোটেলের ভিডিও দেখে ফেলে। এরপর দেখানো হয় শেয়ার হোল্ডার মিটিং, যেখানে হুয়াং এর মাও উপস্থিত ছিলেন এবং হুয়াং এর আসার অপেক্ষা করছিলেন। মিটিং এ হুয়াং এর এক কাজিন উপস্থিত ছিল, যে কিনা হুয়াং এর এই ভিডিওটা পেয়েছে। মিটিং শুরু হলে সে ওই ভিডিও স্ক্রিনে চালিয়ে দেয় এবং বলে হুয়াং মোটেই এই পজিশনের জন্য যোগ্য নয়। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হুয়াং ভীষণ ভেঙে পড়ে। যে কোম্পানিকে দাঁড় করাতে তার বছরের পর বছর লেগেছিল সেটাই এক মুহূর্তে তার হাতছাড়া হয়ে যায়। তাংশুও তাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বারবার ফোন করে কিন্তু হুয়াং কল ধরে না। তাংশু তার ব্যাগে পুরনো বাড়ির চাবি পেয়ে যায়। তখনই সে বুঝে যায় হুয়াং কোথায় আছে। খাবার নিয়ে সে ওই পুরনো বাড়িতেই যায়। সেখানে গিয়ে বলে, তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল, এই বাড়িটা তুমি কিনেছিলে। তাংশু ওকে ভরসা দেয়। এরপর তাংশু আবার ম্যাং ম্যাং এর সাথে দেখা করতে আসে। ম্যাং ম্যাং ভীষণ কান্নাকাটি করছিল, কারণ তার দাদির মৃত্যু হয়ে গেছে। ম্যাং ম্যাং ভাবে তাংশু হয়তো তার সঙ্গে ঝগড়া করতে এসেছে, কিন্তু তাংশু বলে, আমি ঝগড়া করতে আসিনি, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে এসেছি। প্লিজ সবার সামনে এসে বলো যে ওই হোটেলের ভিডিওটা মিথ্যা। এই মুহূর্তে একমাত্র তুমি হুয়াং এর সম্মান ফিরিয়ে দিতে পারো। ও আরো বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সবকিছুর জন্য ক্ষমা করে দিয়েছি, চলো আমরা আবার বন্ধু হই। কাঁদতে কাঁদতেই ম্যাং ম্যাং এতে রাজি হয়ে যায়। সে প্রতিশ্রুতি দেয় সবাইকে ভিডিওর আসল সত্য জানাবে। এরপর দেখানো হয় অবশেষে সবাই জানতে পারে হুয়াং এর কাজিনের আসল চক্রান্ত, কিভাবে সে নিজের ভাইকে পজিশন থেকে সরানোর জন্য পুরো খেলাটা সাজিয়েছিল। শেষ দৃশ্যে দেখানো হয় বিয়ের অনুষ্ঠান। সবাই খুব খুশি, কারণ অবশেষে সবার জীবনে সবকিছু ঠিক হয়ে গেছে। সবার সামনেই হুয়াং আনুষ্ঠানিকভাবে তাংশুকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে, তাংশু আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা ভাষায় বোঝানো যাবে না। তাংশু খুশি হয়ে বিয়েতে রাজি হয়ে যায়। দুজন একে অপরকে কিস করে। এইভাবে এক সুন্দর হ্যাপি এন্ডিং দিয়ে ড্রামাটির সমাপ্তি হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ড্রামাটা জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।